আদর্শ বনাম কৌশলের দ্বন্দ্ব, এনসিপি জোট রাজনীতি ঘিরে সংকটের দল, তৃণমূল পর্যন্ত ছড়িয়েছে অসন্তোষ আর বিভাজন। 3 দফায় পিছিয়ে শুরু যক্ষ নির্বাচন, ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। ক্যাম্পাস জুড়ে কড়া নজরদারি, ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি হেনস্থার অভিযোগ। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় শেষ, নিবন্ধন ছাড়ালো 15 লাখের বেশি। ভেনেজুয়েলা ইস্যুতে তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকের পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি নিকোলাস মাদুরোর। এবং গ্লাসগো রেঞ্জার্সের বিপক্ষে ঘরের মাঠে 3-1 গোলে হার, মাত্র 33 দিনের মাথায় বরখাস্ত সেল্টিক কোচ। দুপুর 3টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। এটা একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাতে ইসলামী সহ ইসলামী দলগুলোর সঙ্গে এনসিপি নির্বাচনী সমঝোতা দলটির ভেতরে তীব্র অস্থিরতা তৈরি করেছে। আদর্শ ও কৌশলের দ্বন্দ্বে অন্তত 15 নেতার পদত্যাগে প্রশ্নের মুখে পড়েছে নতুন এই দলের রাজনৈতিক ভবিষ্যৎ। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘনঘটা যত বাড়ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভেতরের রাজনীতি। মধ্যরাতে নেয়া এক সিদ্ধান্ত জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা দলের ভেতরে যেন নীরব বিস্ফোরণ ঘটিয়েছে। বাইরে ঐক্যের বার্তা, ভেতরে বিভাজনের চাপা শব্দ। দলের শুরুর দিনগুলোতে এনসিপি নিজেকে তুলে ধরেছিল এক নতুন মধ্যমপন্থী নাগরিক শক্তি হিসেবে। তরুণ ভোটার, শহুরে মধ্যবিত্ত আর হতাশ রাজনৈতিক কর্মীদের জন্য সেটি ছিল এক আশার নাম। কিন্তু হঠাৎ করেই জোটের খবরে সেই আশার জায়গায় জন্ম নিয়েছে এক জটিল প্রশ্ন। এনসিপি কি তাহলে পথ বদলাচ্ছে? এক রাতেই অন্তত 15 জন নেতা পদত্যাগ করেন। তৃণমূলে ছড়িয়ে পড়ে হতাশা। অনেকেই বলছেন ভোটের মাঠে নিজেদের পরিচয় গড়ে তোলার সুযোগ হাতছাড়া হয়ে গেল। অভিযোগ উঠেছে শীর্ষ নেতৃত্ব কোনো আলোচনা ছাড়াই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। আদর্শ বনাম বাস্তবতার সংঘাত যেন প্রকাশ্যে রূপ নিয়েছে এবার। তবে নেতৃত্বের ভাষ্য ভিন্ন। তাদের দাবি এটি আদর্শচ্যুতি নয়, বরং কঠিন বাস্তবতায় টিকে থাকার কৌশল। বৃহত্তর ঐক্য ছাড়া নির্বাচন সম্ভব নয়, এই যুক্তিতেই তারা অনড়। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, দল ছাড়াই কোনো সমাধান নয়, ভেতর থেকেই প্রতিবাদ জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সমঝোতা স্বল্প মেয়াদে আসন সমীকরণে সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে এনসিপির পরিচয় সংকটে ফেলতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের আস্থা বড় প্রশ্নের মুখে। ভোটের ঘণ্টা যত আসছে ততই ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তা। এই জোট এনসিপির শক্তি হবে নাকি দুর্বলতার সূচনা, সেই উত্তর লুকিয়ে আছে আসন্ন নির্বাচনের ফলাফলে। তুষার ইসলাম, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বির। নাহিদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। রিপোর্টে যেমনটি দেখছিলাম, সম্প্রতি এনসিপি জামাতে সহ ইসলামী দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে। তো এই নির্বাচনী সমঝোতা কি বাস্তববাদী রাজনৈতিক কৌশল নাকি মধ্যমপন্থী আদর্শ থেকে স্পষ্ট বিচ্যুতি? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই গণঅভ্যুত্থানের পরে যে তারুণ্যের শক্তি, যে তরুণরা আসলে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে নিয়েই মূলত তারা একটি দল গঠন করে, যেটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং এই দল গঠন করে 2025 সালের ফেব্রুয়ারিতে। এবং এই ফেব্রুয়ারিতে এই দল গঠনের পর থেকে
তারা যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, প্রথম দিকে তারা বলেছিল যে তারা 300 আসনের প্রার্থীর ঘোষণা দিবে। আপনি জানেন যে এর মধ্যে তারা জাতীয় নির্বাচন কমিশন থেকে তারা যে একটা রাজনৈতিক দল, সেই দলের কিন্তু নিবন্ধনও তারা পেয়েছে, অর্থাৎ 300 আসনের প্রার্থী দেওয়ার মতো যে ক্যাপাসিটি তারা বলে আসছে দীর্ঘদিন ধরে, যে তাদের এই সম্পূর্ণ ক্যাপাসিটি আছে যে তারা 300 আসনের প্রার্থী দিবে। এই ঘোষণা কিন্তু এনসিপির একাধিক নেতা দীর্ঘদিন ধরে দিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে এর মাঝে কিন্তু আসলে গুঞ্জন ছিল যে এনসিপি বিএনপির সাথে সমঝোতা করে নির্বাচন করবে কিনা, এরকম গুঞ্জনও কিন্তু মাঠে ছিল। কিন্তু শেষ পর্যন্ত আসলে দেখা গেল যে এনসিপি একটি ঘোষণা দিয়েছে যে 3 দলীয় ঐক্যজোট, আপনি জানেন যে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারা প্রেস ক্লাবে একটা জোটের আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক সংস্কার জোট নামে। তারা বলে যে এই সংস্কার জোটটাই মূলত নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু দেখা গেল যে এই জোট গঠনের কিছুদিন পরেই জামাত ইসলামী সহ যে ইসলামী দলগুলো রয়েছে, তখন 8 দলীয় জোট ছিল, সেই জোটের সাথে এনসিপি আসলে নির্বাচনের ঘোষণা দিয়ে দেয় প্রথম অবস্থাতে। তো এই নির্বাচনের জোট বা সমঝোতার তারা বলছে যে এনসিপি যদিও কেন্দ্রীয় নেতারা বলছে যে এটা আসলে কোনো জোট নয় বা আদর্শিক কোনো জোট নয়, এটি একটি নির্বাচনী সমঝোতা। অর্থাৎ আসন ভাগাভাগির যে রাজনীতি, যে কোন দল এই সমঝোতায় অংশ নিয়ে কোন দল কোন কোন আসন নির্বাচন করবে, অর্থাৎ এনসিপি যে আসনে নির্বাচন করবে বা এনসিপিকে যে আসন দেওয়া হবে, সেই আসনে জামাত ইসলাম সহ অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে তারা ওই আসনে কোনো প্রার্থী দিবে না। আবার জামাত ইসলামের যে প্রার্থী রয়েছে সেই আসনে যে প্রার্থী নির্বাচন করবেন, ওই আসনে এনসিপি বা অন্যান্য কোনো প্রার্থী ঘোষণা করবেন। এটাই আসলে নির্বাচনী সমঝোতা। তো এই জামাত ইসলামের সাথে জোট গঠনকে কেন্দ্র করে এনসিপির অভ্যন্তরীণ যে ক্ষোভ, সেটা কিন্তু আসলে প্রকাশ্যে এসেছে প্রথম দিকে। যদি আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে ফিরলেন, সেদিনই একদিন ওই দিন বিকেলেই এনসিপির এক যুগ্ম সদস্য সচিব পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসেছেন, যে তারেক রহমানের প্রতি তিনি তার যে সমর্থন, সেই সমর্থন জানিয়ে তিনি পদত্যাগ করেছেন। এর পরবর্তীতে আমরা যখন দেখলাম যে এই এনসিপি জামাত ইসলামের সাথে নির্বাচনী সমঝোতায় গিয়েছে, ঠিক তখনই এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব যিনি রয়েছেন ডাক্তার তাসনিম জারা, তিনি কিন্তু আসলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং তিনি ঢাকা 9 আসন থেকে এনসিপির মূলত প্রার্থী ছিলেন। তিনি প্রার্থীর জন্য এনসিপিতে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন ঢাকা 9 আসনে, তিনি ওইভাবে প্রস্তুতিটা গুছাচ্ছিলেন। কিন্তু দেখা গেল যে তিনি আসলে এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন পরিচালনার যে কাজ, সেটি তিনি কিন্তু চালিয়ে যাচ্ছেন, তিনি পদত্যাগ করেছেন। এবং ডাক্তার তাসনিম জারার স্বামী যিনি খালেদ সাইফুল্লাহ, উনি এনসিপির যুগ্ম আহ্বায়ক, উনিও কিন্তু পদত্যাগ করেছেন। তো আমরা দেখলাম যে এনসিপির এই সাবেক নেত্রী তাসনিম জারা, তিনি কিন্তু গতকালকে পর্যন্ত দেখেছি তিনি তার নির্বাচনের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু ঢাকা 9 আসনে চালিয়ে যাচ্ছে। এবং এর থেকে বড় বিষয় হলো যে এনসিপি এই জামাত ইসলামের সাথে বা অন্যান্য এই ইসলামিক দলগুলোর সাথে যে নির্বাচনী সমঝোতা, এই সমঝোতা যাওয়ার পরে এনসিপির প্রায় 15 জন নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছেন। তো এই যে ক্ষোভটা নেতাদের মধ্যে, এনসিপির যখন উত্থান হয় বা এনসিপি যখন আত্মপ্রকাশ করে, তখন এনসিপি কিন্তু আসলে বলেছিল যে এটা আমাদের ডানপন্থী বা বামপন্থী কোনো রাজনৈতিক দল নয়, আমরা মধ্যমপন্থী রাজনৈতিক দল। তো সেই আদর্শ নিয়ে তার আঘাত ছিল। এবং অনেক তরুণ যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বা ওই জুলাই অভ্যুত্থানের যেই সময়টা, ওই সময়টা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বা বিভিন্ন সেক্টরের মানুষ ছিল ওই দল গঠনের সময় করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য প্রফেশন থেকে যারা এসেছেন, তারা কিন্তু এই মধ্যমপন্থী রাজনৈতিক যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে এনসিপিতে যোগ দিয়েছিল। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে যদিও এনসিপির কেন্দ্রীয় এবং সিনিয়র নেতারা বলছেন যে এটা নেহাত শুধুমাত্র নির্বাচনী সমঝোতা, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে মোকাবেলা করার জন্য এনসিপি এই জোটটা গঠন করেছে। তো এর কারণে এই 15 জন কিন্তু পদত্যাগ করলো। এবং আমি এনসিপির একাধিক নেতার সাথে কথা বলেছি, ভিতরেও অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে, কিন্তু যাদের মধ্যে এখনই ক্ষোভ আছে তারা এখনই পদত্যাগ করতে যাচ্ছে না। এবং তারা বলছে যে আমরা যেহেতু মধ্যমপন্থা রাজনীতি ধারণ করি এবং সেই ধারণ করার জায়গা থেকে তারা মূলত এনসিপি রাজনীতিতে এসেছে, তো তারা চাচ্ছে যে আরো সময় গড়ায় দেখা যাক যে কি হয়। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনী সমঝোতা, এই সমঝোতায় কিন্তু এনসিপির মধ্যে খুব অনেকটা রয়েছে। আবার দেখা যায় যে যেহেতু এনসিপি এমন একটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলে কিন্তু যদিও তারা বলছে যে তারা মধ্যমপন্থী রাজনৈতিক দল, এবং অনেক সেক্টর থেকে মানুষ এসে কিন্তু বা নেতারা এসে এই রাজনৈতিক দলে বা আগে যারা কখনো রাজনীতি করেনি ওইভাবে প্রকাশ্যে, তারা এসে রাজনীতি করছে। এবং আমরা দেখেছি যে এনসিপি যে কেন্দ্রীয় নেতারা বা কেন্দ্রীয় কমিটি যারা আছে, অধিকাংশই আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাকালীন বিভিন্ন ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল।
কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শী যে ছাত্র সংগঠনগুলো তারা এই সব ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল, কিন্তু সেই জায়গা থেকে এসে আবার এনসিপিতে যোগ দেওয়া এবং এনসিপি পরবর্তীতে যেহেতু ইসলামী দলগুলোর সাথে এবং জামাত যে দলগুলো এদের সাথে নির্বাচনী সমঝোতা করলো, আপনার মধ্যমপন্থী ধরনার বা বামপন্থী ঘরনার যে নেতারা রয়েছেন তাদের কিছুটা মনোক্ষুণ্ণ হয়েছে এবং এই মনোক্ষুণ্ণতার ফলেই কিন্তু আপনার এনসিপি থেকে 15 জন পদত্যাগ করলেন। এবং এক্সিস্টিং এখন যারা আছেন এনসিপিতে এর মধ্যে অনেকেই আছেন যে যারা এই ধারণাটাকে বিলংস করে না এবং তারা বলছে যে আমরা এটার শেষ পর্যন্ত দেখে ছাড়বো, যেহেতু আমাদেরও একটা রাজনৈতিক দর্শন মধ্যমপন্থী রাজনীতি করা, সেই জায়গা থেকে তারা চাচ্ছে যে আরও কিছুটা সময় যাক এবং দলের ভিতরে যে আসলে আন্তঃকোন্দল যেটা বলা হয় বা ক্ষোভ রাজনীতির, সেই ক্ষোভটা কিন্তু এখন প্রকাশ্যে এসেছে। আচ্ছা, শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে সম্প্রতি তৃণমূল ও মধ্যম সারির নেতারা বাদ পড়েছে, তো এই হঠাৎ এই নেতাদের বাদ দেওয়া এটি কি এনসিপির অভ্যন্তরীণ গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করছে? যে আপনি দেখেন যে এনসিপির কিন্তু আসলে আলাদা আলাদা কিছু কমিটি আছে, যেমন তাদের কেন্দ্রীয় কমিটি রয়েছে বা বিভিন্ন সেল রয়েছে এবং রাজনৈতিক পর্ষদ নামেও একটা পর্ষদ রয়েছে। তো সবাই মিলে আসলে যে কোনো ঘটনার সিদ্ধান্ত নেওয়ার কথা, যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনার কোন দলের সাথে জোট গঠন করবে কি করবে না, এটা নিয়েও আসলে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। এবং আপনাকে যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে এনসিপি কিন্তু 3 দলীয় একটা জোট করেছিল, যে জোটের নাম ছিল যে গণতান্ত্রিক সংস্কার আন্দোলন, জাতীয় প্রেস ক্লাবে যে জোটের আত্মপ্রকাশ ঘটে। ওই জোটটা যখন করা হয় এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এনসিপি মিলে, তখন কিন্তু দলের সবাই সায় ছিল যে আমরা 300 আসনে প্রার্থী দিতে যাচ্ছি এবং আমরা এই 3টা দল মিলে একটা আলাদা ভালো জোট করতে যাচ্ছি। এবং এই জোটের আত্মপ্রকাশের পরবর্তীতে যে জামাত সহ অন্য দলের সাথে যে জোটে যাওয়া, সেই জোট যখন ঘোষণা করা হলো তখন এনসিপির মুখ্য সমন্বয়ক যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক যিনি রয়েছেন সামান্তা শারমিন, যিনি কেন্দ্রীয় নেতা এনসিপির এবং বিভিন্ন প্রোগ্রামে দেখি বিভিন্ন জায়গায় যায় এবং প্রভাবশালী নেতা, উনি বললেন যে জামাতের সাথে যে জোট হচ্ছে বা সমঝোতা হচ্ছে এটা উনি জানতেন না। তো এনসিপির যারা নীতি নির্ধারণী বোর্ডের যারা রয়েছেন তার মধ্যে থেকে একজন যদি বলে যে কিভাবে এই জোট হচ্ছে তিনি সেটা জানেন না, সেটাও এটা নিয়ে প্রশ্ন দেখা যায়। আমি পরবর্তীতে এনসিপির অনেক নেতার সাথে কথা বলেছি, অনেকে বলেছে যে কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতার সিদ্ধান্তই মূলত এই নির্বাচনী সমঝোতায় অংশগ্রহণ। আসলে এনসিপির যে অন্য কমিটিগুলো রয়েছে বা শীর্ষ পর্যায়ে যারা নেতৃত্ব রয়েছে সবাই আসলে এই জোটের গঠনের পক্ষে বা এই নির্বাচনী সমঝোতার পক্ষে রাজি ছিল না। তো যার কারণে এই জোটটা গঠন করা বা রাজি ছিল না, তাদের মতামতকে উপেক্ষা করেই কিন্তু এই নির্বাচনী সমঝোতায় এনসিপি গিয়েছে বলে অনেক নেতারা জানিয়েছেন। তো সেই জায়গা থেকে এনসিপির যে অভ্যন্তরীণ যে গণতান্ত্রিক ধারা সেটি হয়তোবা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে, কারণ সেই নেতারাই তো বলছেন যে তারা এই পক্ষে মত দেননি। এখন তারা আবার এটাও বলছেন যে এই যে নির্বাচনী সমঝোতায় যে অংশগ্রহণ এনসিপির, এটি আসলে শেষ নয়, এটি তারা নির্বাচন পর্যন্ত দেখবেন এবং নির্বাচনে যদি ভালো ফলাফল অর্জিত হয় সেক্ষেত্রে তারা এই জোটটাকে কিভাবে টেকসই করা যাবে, এই জোটের ভবিষ্যৎ রাজনীতি কি, সেইভাবে বিষয়গুলো দেখবেন। যে 15 নেতার পদত্যাগ, এটা এনসিপির সাংগঠনিক ভিত্তিতে গভীর সংকটের ইঙ্গিত, কি মনে হয়? সাংগঠনিক ভিত্তিতে সংকটের ইঙ্গিত তো কিছুটা আছে, যেহেতু আমরা দেখেছি যে এনসিপির যে 15 জন নেতা পদত্যাগ করেছেন এনসিপি থেকে, তার মধ্যে অনেকে প্রভাবশালী ছিলেন। প্রভাবশালী বলতে আমি এই অর্থে বোঝাচ্ছি যে এনসিপির যে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, সেই কার্যক্রমগুলোতে তাদেরকে খুব অ্যাক্টিভ দেখা গেছে এবং এনসিপির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব কিন্তু তারা সামলেছেন যারা পদত্যাগ করেছেন। তো সেই জায়গা থেকে এনসিপির সাংগঠনিক ভিত্তি কিছুটা দুর্বল হবে, এটা খুবই স্বাভাবিক এবং এনসিপি নেতারা এটা স্বীকারও করছেন যে এই 15 জন যে নেতা পদত্যাগ করলেন, এই পদত্যাগের ফলে তাদের সাংগঠনিক কিছুটা দুর্বলতা তৈরি হবে, স্পষ্টত দেখা যাচ্ছে। অন্যদিকে আবার কিছু নেতা বলছেন যারা মূলত এই জোটের পক্ষে ছিলেন বা এই নির্বাচনী সমঝোতার পক্ষে ছিলেন, এরকম কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই 15 নেতার পদত্যাগে এনসিপির কোনো সাংগঠনিক কার্যক্রম স্থবিরতা আসবে না, প্রথমত। দ্বিতীয়ত, তারা যদি এই যে 15 জন পদত্যাগ করেছেন তারা যদি এনসিপিতে থাকতো এনসিপির জন্য খুবই ভালো হতো এবং তারা আহ্বান জানিয়েছেন যে যারা পদত্যাগ করেছেন তারা যেন এনসিপিতে ফিরে আসে, অর্থাৎ যে নেতারা পদত্যাগ করেছেন তারা যদি এনসিপিতে ফিরে আসেন তাহলে তাদের জন্য ভালো এবং তাদের জন্য সেই সুযোগটা রয়েছে, এটি তারা বলছেন। তবে ওভারঅল যদি আমি চিন্তা করি বা ওভারঅল মানে সার্বিক বিষয়ে যদি
বলতে হয়, যেহেতু যে 15 জন পদত্যাগ করেছে তাদের অনেকেই এনসিপির সাংগঠনিক কার্যক্রমে ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সেই জায়গা থেকে চলে আসা এনসিপির জন্য কিছুটা চ্যালেঞ্জ জন্ম দিয়েছে প্রথমত। দ্বিতীয়ত কিছুটা এনসিপির ইমেজ সংকটও আমরা বলতে পারি, যে একযোগে যে 15 নেতা পদত্যাগ করেন, এটা শুধু এনসিপি না, যে কোনো দল থেকেই যদি এরকম 15 জন নেতা পদত্যাগ করেন সেক্ষেত্রে সেই দলের জন্য কিছুটা ইমেজ সংকট দেখা যায়। সেটা একটা অভ্যন্তরীণ বা এনসিপির একটা রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন কিছুটা। আচ্ছা, এনসিপি আর জামাতের মধ্যে যে জোট তৈরি হয়েছে, এটা তরুণ ও নাগরিক ভোট ব্যাংক হারানোর কি ঝুঁকি তৈরি করতে পারে? এখন আপনাকে আমি যেটা বললাম যে এনসিপি তো প্রথম যখন যাত্রা শুরু করে তখন তো এটা মধ্যমপন্থী দল হিসেবে যাত্রা শুরু করে, না ডানপন্থী না বামপন্থী, এটা এনসিপির নেতারাই ঘোষণা দিয়েছেন এবং যখন আত্মপ্রকাশ ঘটে তখনই বলেছে। এখন এনসিপি ধরেন এখন ডানপন্থী দলগুলোর সাথে জোট করেছে, তো স্বাভাবিকভাবেই যে এনসিপি যখন বলেছিল যে আমরা মধ্যমপন্থী রাজনৈতিক দল, তো সেই জায়গা থেকে এনসিপির আলাদা একটা ভোট ব্যাংক তৈরি হয়েছিল, বা তরুণ ছাত্র সমাজ বলেন বা বাংলাদেশের জনগণ যারা মধ্যমপন্থী রাজনীতিতে বিশ্বাস করে, সেই জায়গা থেকে তারা এনসিপিকে ভালো একটা জায়গায় মনে করেছিল যে না, আমাদের রাজনৈতিক দর্শনের সাথে এনসিপি যায়। যেহেতু এনসিপি মধ্যমপন্থী রাজনৈতিক ধারণা থেকে কিছুটা বিচ্যুতি ঘটে, তারা ডানপন্থী দিকে ঝুঁকে গেছে, অর্থাৎ জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে যখন তারা জোট করলো, তখন স্বাভাবিকভাবে যারা বামপন্থী ঘরানার বা কিছুটা মধ্যমপন্থী ঘরানার তাদের কিছুটা মনোক্ষুণ্ণ হয়েছে, তো সেই ভোট ব্যাংকগুলো অন্তত কিছুটা হারানোর শঙ্কা রয়েছে। দ্বিতীয়ত হলো যে এনসিপি মধ্যমপন্থী দল থেকে ডানপন্থী দলের দিকে যখন সমঝোতা করলো, নির্বাচনী সমঝোতা, এদিকে ডানপন্থী যাদের মনোভাব রয়েছে যে ভোট ব্যাংকগুলোকে, তাদের ক্ষেত্রে আবার একটু ইজি হয়েছে, তারা এনসিপিকে আরো বেশি সাপোর্ট করতে পারছে। এখন এই ভোট ব্যাংকের হিসাব করাটা খুব টাফ এই কারণে আসলে কে কোন পন্থী কার মনে কে কাকে ভোট দিবে এটা তো বলা যায় না। তো ওভারঅল যেটা বলা যায় যে এনসিপি যেই মধ্যমপন্থী দল, তাদের যে স্ট্রাইট যে ভোট ব্যাংক কিছুটা ছিল ছাত্র সমাজ থেকে শুরু করে তরুণ যারা রয়েছে বাংলাদেশের তরুণ জনগণ বা তরুণ জনগোষ্ঠী, তাদের যে ভোট ব্যাংক ছিল, তারা তো এনসিপিকে মধ্যমপন্থী আদর্শে রাজনৈতিক দল হিসেবে ধরেই তো এনসিপির কে তারা মেনে নিয়েছিল, বা এনসিপির সাথে তারা ভোট দেওয়া বা নির্বাচনী সমঝোতা। আর বাইরে যেও যে এনসিপির বিভিন্ন, আপনি জানেন যে জুলাই পদযাত্রা করেছে বা বিভিন্ন জেলায় অন্যান্য যে রাজনৈতিক কর্মসূচি তারা করেছে, সেই জায়গাগুলোতে তারা অ্যাটেন্ড করেছে, এবং শুধুমাত্র এই ধারণা থেকে তারা মধ্যমপন্থী রাজনীতি দল। যেহেতু তারা ডানপন্থীর দিকে ঝুঁকে গেছে, তো মধ্যমপন্থী এবং বামপন্থী এই ঘরনার বা এই মনের যারা মানুষ রয়েছেন তারা বিক্ষুব্ধ এবং তারা কিছুটা এনসিপিকে সাপোর্ট করা থেকে বিরত থাকবে, এটা স্বাভাবিক। আবার একদিকে যাদের একটু ডানপন্থী মন রয়েছে, তারা আবার এনসিপিকে একটু বেশি সাপোর্ট করবে, এটা স্বাভাবিক। তো কিছু ভোট ব্যাংক হারাবে, আবার মনে হয় যে কিছু ভোট ব্যাংক পাবে, সব মিলে এইভাবে আর কি চলতে পারে। তো ভোটের আগে যে এনসিপির মধ্যে যে বিভাজনটা সৃষ্টি হয়েছে, এটা এনসিপি নির্বাচন প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিচয়ের উপর কতটা প্রভাব ফেলতে পারে? এখন এনসিপি গঠনের পর থেকে যখন নির্বাচনী ডামাডোল বাজা শুরু করে দেশে, যে সামনে নির্বাচন আসতেছে, সব প্রক্রিয়া যখন শুরু হয়, তখন থেকে এনসিপি বলছে যে তারা আসলে 300 আসনে প্রার্থী দিয়ে তাদের যোগ্যতা আছে এবং তারা 300 আসনে প্রার্থী দিবে এবং এনসিপি এককভাবে নির্বাচন করবে। এনসিপি একদম আহ্বায়ক থেকে শুরু করে কেন্দ্রীয় যারা নেতারা আছে বিভিন্ন সময় গণমাধ্যমকে এই কথা বলেছেন, এবং এনসিপি কিন্তু মনোনয়ন ফর্ম বিক্রিও করেছে এনসিপির কেন্দ্রীয় অফিসে। আমরা যেটা দেখেছি যে সারা দেশ থেকেই কিন্তু প্রায় এনসিপির 1,500-এর বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিভিন্ন আসনে। তো সবকিছু মিলিয়ে তো এই 300 আসনে তো এনসিপির নির্বাচনী যে প্রার্থী যারা রয়েছে, প্রতি আসন থেকে কোনো আসন থেকে 4 জন 5 জন 2 জন 3 জন এরকম করে মনোনয়ন সংগ্রহ করেছে। তো তাদের এই 300 আসনের প্রার্থী বা 300 আসনের তাদের যে নেতারা রয়েছেন, এনসিপির যে কমিটি রয়েছে বা এনসিপির অনুসারী যারা রয়েছে, তারা তো এই 300 আসনে যার আসন থেকে নির্বাচন করার একটা পরিকল্পনা তাদের ছিল, এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে এটা ছিল যে আমরা 300 আসনের প্রতিদ্বন্দ্বিতা করছি। তো সেই জায়গা থেকে এনসিপি যখন সরে এসে ডানপন্থী অর্থাৎ জামাত সহ অন্যান্য ইসলামী দলগুলোর সাথে জোট গঠন করলো, এই জোট গঠনের পরে কিন্তু এনসিপি আর 300 আসন নির্বাচন করতে পারছে না। এখন এই জোটের সিদ্ধান্ত নিয়ে যে জোট এনসিপিকে বা জোটের সাথে এনসিপির একটা দর কষাকষির মাধ্যমে বা একটা সমঝোতার মাধ্যমে যে আসনগুলো পাবে, ধরেন এখন আমাদের কাছে যে তথ্য আছে যে এনসিপি 30টার মতো আসনে নির্বাচন করতে পারে, যদি এনসিপি 47টা আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। এর মধ্যে যদি 30টা বা ধরেন 47টা আসনেই এনসিপি নির্বাচন করলে 300 আসনে তার নির্বাচন করতে পারছে না। তো 300 আসনে যেহেতু নির্বাচন করতে পারছে না, এনসিপির যেই ক্যান্ডিডেটগুলো, যে প্রার্থীগুলো যে 300 আসনে মনোনয়ন সংগ্রহ করেছিল এবং তারা এনসিপি যে ভাইবা নিয়েছে, মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে, সেইখানেও এই প্রার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং অনেকটা সিলেক্ট হয়ে গিয়েছিল যে কাকে প্রার্থী দিবে মার্কিং এর ভিত্তিতে, কোন আসনে কাকে প্রার্থিতা দেওয়া যায়।
বা এনসিপি কাকে প্রার্থী করবে, সেই জায়গা থেকে কিন্তু এনসিপির এই 300 আসনের নির্বাচন যেহেতু করতে পারছে না, বাইরের যে আসনগুলোর প্রার্থী রয়েছে তারা কিছুটা মনক্ষুণ্ণ হবে। এবং ওই আসনে আপনার জোট কেন্দ্রিক নির্বাচন করার ফলে বাইরের যে জোটের যে আসনগুলোতে নির্বাচন করবে এনসিপি, এর বাইরে অন্য যে আসনগুলো আছে সেই আসনে কিন্তু এনসিপি প্রার্থী দিতে পারবে না। 2 নম্বর হলো ওই আসনগুলোতে এনসিপি তার প্রচারণা চালাতে পারবে না, যেহেতু এনসিপিতে প্রার্থী নাই, অন্য দলের প্রচারণা চালাতে হবে। দেখা যায় জামাত ইসলামের প্রার্থী কোনো এক আসনে, সেই আসনে এনসিপির প্রার্থী নাই, তো বাধ্য হয়ে এনসিপি জোটের কারণে এনসিপির যে নেতারা রয়েছে ওই জেলায় বা ওই আসনে তাদেরকে জামাত ইসলামের প্রার্থীর সাথে নির্বাচনী প্রচারণা চালাতে হবে, জামাত ইসলামের প্রার্থীর মার্কায়। আবার এনসিপির যে প্রার্থী রয়েছে যে আসনে জামাত ইসলামের প্রার্থী নাই, বাধ্য হয়ে জামাত ইসলামের যারা নেতাকর্মী রয়েছে বা অন্যান্য যে ইসলামী দলগুলো রয়েছে যারা একসাথে জোট করেছে তাদের প্রার্থী বা তাদের যে লোকবল রয়েছে তারাও এনসিপির প্রার্থীকে সাপোর্ট দিবে। তো এই সাপোর্ট দেওয়ার কারণে এনসিপির যেটা হবে যে এনসিপির আমি একাধিক নেতার সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে তারা যদি 300 আসনে প্রার্থী দিত সেক্ষেত্রে যেটি হতো যে সারা বাংলাদেশে এনসিপির 300 জন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছে, এটি একটি আওয়াজ উঠতো। দ্বিতীয়ত দল হিসেবে এবং এনসিপির যে মার্কা শাপলাকলি সেটা জনগণের কাছে পৌঁছাতে খুবই সহজ হতো, যেহেতু এরা একদম তারুণ্য নির্ভর একদম নতুন রাজনৈতিক দল, যেহেতু এই জোট গঠনের পরে বা নির্বাচনী সমঝোতার কারণে এই জায়গাটা সংকুচিত হয়ে আসছে এবং এই প্রচারণার যে পরিধি সেই পরিধির জায়গাতে অল্প কিছু আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। সেহেতু ভবিষ্যৎ রাজনীতি এনসিপিকে কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে সেটা ভবিষ্যতে বলে দিবে। তবে এনসিপির এক ধরনের নেতারা বলছেন যে তারা 300 আসনে যদি প্রার্থিতা দিত তাহলে তাদের যে নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা সেটা কিছুটা কম থাকতো। দলগুলোর সাথে জোট গঠনের ফলে তাদের নির্বাচনী এলাকায় অনেকটা স্ট্রং হয়, কারণ অনেকগুলো দল মিলে একজন প্রার্থীকে সাপোর্ট দিলে তার তো যাওয়ার সম্ভাবনা কিছুটা থাকে। সে ধারণা থেকেই এনসিপি এই জায়গাটাতে গিয়েছে। নাহিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বিরের সাথে। এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। কয়েক দফা পিছিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ হল সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোর সামনে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। ক্যাম্পাস জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এদিকে সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চললেও পরে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীর ওপর ছাত্রদলের হামলার অভিযোগ করা হয়। অপরদিকে ছাত্রদলের অভিযোগ তাদের প্রার্থীকেই হেনস্থা করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ইংরেজি বিভাগে ছাত্রদল তাদের প্যানেল পরিচিতি দিচ্ছিল, এটা আচরণবিধির লঙ্ঘন বলে আমাদের প্রার্থীরা অবহিত করে। তখন ছাত্রদল তাদের প্রার্থীদের ওপর মারার জন্য চড়াও হয়ে এগিয়ে আসেন। নারী শিক্ষার্থীদের হেনস্থা করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরিফিন বলেন, উল্টো শিবিরের সাবেক সভাপতি আসাদ নামে একজন তাদের প্রার্থীদের হেনস্থা করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বাইরে থেকে ডাকযোগে ভোট দিতে নিবন্ধন করেছেন 15,33,000 ভোটার। দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবার পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে এ সংখ্যক ভোটার নিবন্ধন করেছেন। মঙ্গলবার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সোমবার রাত 12টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে মোট 15,33,682 জন ভোটার এই ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন করে ডাকযোগে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। 18 নভেম্বর থেকে শুরু হয় এই নিবন্ধন গতকাল সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। বিশ্বের 148টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পান। কার্যক্রমে পুরুষ ভোটারদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি ছিল। মোট নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 12,81,434 জন এবং নারী ভোটার 2,52,246 জন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 70% ভোটার বিএনপিকে ভোট দিতে চান। এক্ষেত্রে বেশি আগ্রহী নারীরা। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট পরিচালিত এক জনমত জরিপে এসব তথ্য পাওয়া গেছে। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন সেমিনার হলে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরা হয়। উপস্থাপন করেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার শামীম হায়দার তালুকদার। জরিপ প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশ জামাতে ইসলামীকে 19% ভোটার ভোট দিতে আগ্রহ দেখিয়েছেন।
পাশাপাশি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে 2.6% এবং জাতীয় পার্টিকে 1.4% ভোটার পছন্দের তালিকায় রেখেছেন। জরিপে 2025 সালের 20 ডিসেম্বর থেকে নতুন বছরের 1 জানুয়ারি পর্যন্ত দেশের 300টি সংসদীয় আসন থেকে মোট 20,495 জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ভোর 6টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ফলে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সোমবারের চেয়ে আজ একদিনে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। ফলে রাজশাহীতে চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 100%। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে দাঁড়ায় মাত্র 600 মিটার। সকাল জুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আবহাওয়া অফিস জানায়, সোমবার রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 14.8 ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল 76%। এদিকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। মঙ্গলবার সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 6 থেকে 8 কিলোমিটার। ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। এর আগে সোমবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.8 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 16.5 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা। কোথাও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। সকাল ও সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সড়ক ও মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। দিনাজপুর জেলার ইতিহাসে 6 জানুয়ারি এক বেদনা বিধুর দিন। দেশ স্বাধীন হওয়ার মাত্র 21 দিন পর 1972 সালের এই দিনে দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ হাই স্কুলের ট্রানজিট ক্যাম্পে ভয়াবহ মাইন বিস্ফোরণে 6 শতাধিক বীর মুক্তিযোদ্ধা নিহত হন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার স্মৃতি পরিষদ, মহারাজা গিরিজানাথ হাই স্কুল ও দিনাজপুর প্রেস ক্লাব বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সকাল 9:30টায় দিনাজপুর প্রেস ক্লাব হতে চেহেলজি মাজারের মুক্তিযোদ্ধাদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের উদ্দেশ্যে যাত্রা, সকাল 10টায় মুক্তিযোদ্ধাদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সকাল 10:30টায় মহারাজা স্কুল প্রাঙ্গণে নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনার কর্মসূচি পালন করেন। বাদ আসর মহারাজা স্কুল প্রাঙ্গণ মসজিদে মিলাদ মাহফিল ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হবে। Mr. Noodles, amazing taste. জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করবে ট্রাম্প প্রশাসন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের মতে, ভেনেজুয়েলার তেল উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন চলতি সপ্তাহের শেষের দিকে মার্কিন তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছে। প্রায় 2 দশক আগে মার্কিন নেতৃত্বাধীন জ্বালানি কার্যক্রমে নিয়ন্ত্রণ নেয় ভেনেজুয়েলা প্রশাসন, কিন্তু এখন আবার শীর্ষস্থানীয় মার্কিন তেল কোম্পানিগুলোকে দক্ষিণ আমেরিকার দেশটিতে ফিরিয়ে আনতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল কোম্পানি এক্সন মোবিল, কনোকোফিলিপস এবং শেভরন মাদুরোর ক্ষমতাচ্যুতির বিষয়ে প্রশাসনের সঙ্গে এখনও কোনো আলোচনা করেনি। বিষয়টি সম্পর্কে পরিচিত 4টি তেল শিল্পের নির্বাহীর মতে, ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে তিনি এরই মধ্যে সব মার্কিন তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেছেন। আসন্ন বৈঠকগুলো ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন বৈঠকে কোন কোন প্রতিষ্ঠানের নির্বাহীরা যোগ দেবেন এবং তেল কোম্পানিগুলো ব্যক্তিগতভাবে নাকি সম্মিলিতভাবে যোগ দেবে তা এখনও স্পষ্ট নয়। হোয়াইট হাউস এই বৈঠক সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে বলেছে যে তারা বিশ্বাস করে যে মার্কিন তেল শিল্প ভেনেজুয়েলায় স্থানান্তরিত হতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন। সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়। আদালতে নিকোলাস মাদুরো বলেন তিনি নির্দোষ ও একজন সৎ মানুষ, এখনও তার দেশের প্রেসিডেন্ট। এদিকে মাদুরোর আইনজীবী জানিয়েছেন বর্তমানে মাদুরো জামিনে মুক্তির জন্য আবেদন করছেন না, তবে ভবিষ্যতে এই বিষয়ে আবেদন করতে পারেন। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। অন্যদিকে শুনানি নিয়ে আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। তার মামলার বিচারক এলভিন হেলারস্টাইন এ নির্দেশ দিয়েছেন। এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় তখন সকাল প্রায় ৮টার দিকে কয়েদিদের পোশাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। কঠোর নিরাপত্তায় ম্যানহাটনের ফেডারেল আদালতে নিয়ে যাওয়া হয় তাদের। এবারে খেলার খবর। স্কটিশ জায়ান্ট সেল্টিক মাত্র ৩৩ দিনের মাথায় প্রধান কোচ উইলফ্রিড ন্যান্সির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। শনিবার গ্লাসগো রেঞ্জার্সের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে হারের পরই এই সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ম্যানেজার উইলফ্রিড ন্যান্সির সঙ্গে তাৎক্ষণিকভাবে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাব তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। ন্যান্সির সঙ্গে সঙ্গে তার সহকারী কোচ কামে আম্পাদু, জুস গুগো ও ম্যাক্সিম শালিয়েরও ক্লাব ছাড়ছেন। এছাড়া ফুটবল অপারেশনস প্রধান পল টিসডেলও তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ন্যান্সি সদ্যই যুক্তরাষ্ট্রের MLS ক্লাব কলম্বাস ক্রু ছেড়ে সেল্টিকের দায়িত্ব নিয়েছিলেন। তবে তার কোচিংয়ে সেল্টিক ৮ ম্যাচের মধ্যে ৬টিতেই হারে, যার মধ্যে প্রথম ৪ ম্যাচেই পরাজয় ছিল। এমনকি একটি লিগ কাপ ফাইনালেও দলকে হারতে হয়। তার শেষ ম্যাচটি ছিল স্কটিশ ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ, ওল্ড ফার্ম ডার্বি, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী রেঞ্জার্সের কাছে ঘরের মাঠে ৩-১ গোলে পরাজিত হয় সেল্টিক। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তিন দফায় পিছিয়ে শুরু যশোর নির্বাচন, ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত, ক্যাম্পাস জুড়ে কড়া নজরদারি। বিএনপিকে ভোট দিতে চায় ৭০% মানুষ, বেশি আগ্রহী নারীরা। ইএএসডির জরিপ, জামাতে ইসলামের প্রতি আগ্রহ ১৯%। ভেনেজুয়েলা ইস্যুতে তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকের পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি নিকোলাস মাদুরোর। গ্লাসগো রেঞ্জার্সের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে হার, মাত্র ৩৩ দিনের মাথায় বরখাস্ত সেল্টিক কোচ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।